আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন আইন এবং বিচার ব্যবস্থার বিষয়ে আলোকপাত করে থাকি। আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় এরকম অনেক বিষয় যেমন আমরা আলোচনা করি, ঠিক তেমনি ইউএসএ এবং ইউএসএর বাইরে এমনকি বাংলাদেশেও বর্তমান সময়ে আইন ব্যবস্থায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা এই অনুষ্ঠানে আলোকপাত করার চেষ্টা করি। মূলত আজকে আমরা আলোচনা করব সেই আঙ্গিকেই বাংলাদেশের বিচার ব্যবস্থার বর্তমান কিছু আলোচিত বিষয়। সাথে রয়েছি যথারীতি আমি ব্যারিস্টার আফতাব আহমেদ এবং আমাকে আজকে সময় দিচ্ছেন আপনাদের অতি পরিচিত মুখ অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল। মিস্টার বাবুল, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা মিস্টার বাবুলকে অনেকেই চিনবেন। উনি আমাদের এখানকার বাংলাদেশ ল সোসাইটি অফ ইউএস এর বর্তমান প্রেসিডেন্ট এবং দীর্ঘদিন ধরে কমিউনিটির বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। মিস্টার বাবুল, আমরা যেটি নিয়ে আলোচনা করব বলেছি যে আমাদের অ্যাকচুয়ালি এখন দেখছি যে আমাদের আইন মন্ত্রণালয় অনেকটা এবং সরকার বৃহৎ অর্থে এবং আমাদের বিচার ব্যবস্থা উভয়ের ভিতরে মনে হচ্ছে যেন একটি টানাপোড়েন চলছে। বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময়ে মন্ত্রীদের বিভিন্ন রকমের মন্তব্যের কারণে তারা যেরকম আদালতের আসতে বাধ্য হয়েছেন, তেমনি আদালতকেও বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিতে হয়েছে। তো আমি স্পেসিফিক কোনো ঘটনার উল্লেখ না করে একটু ইলাবোরেটলি জানতে চাইবো যে আসলে কি বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থাহীনতা মানুষের মনে কাজ করছে? আসলে যেটা হচ্ছে, ইদানিংকালের কিছু ঘটনা, বিতর্কিত ঘটনা আমি বলবো, এই বিতর্কিত ঘটনা সৃষ্টি হওয়ার কারণে একটু আমাদের জনগণের মধ্যে একটা আস্থাহীনতার একটা ভাব তৈরি হয়েছে। তো যেটা আমি খুব দুঃখজনক, যেটা হওয়া উচিত ছিল না। আমাদের মতো দেশে আমরা অবশ্য আমাদের বিচার ব্যবস্থা বরাবরই পৃথিবীর অন্যান্য দেশের মতোই অনেকটা খুব সম্মানজনক একটা অবস্থায় ছিল বলে আমি মনে করি। আর কিন্তু গত কয়েক মাসে যে অভিনবেত ঘটনা যেটা ঘটলো, সেই ঘটনার কারণে আমাদের বিচার ব্যবস্থার উপরে আমাদের একটু কেমন যেন একটু মানে যে অবস্থানে আমরা ছিলাম সেখান থেকে একটু আমরা মনে হচ্ছে যে একটু নিচে নেমে এসেছি। এখন অনেক বিষয় কিন্তু সামনে আসছে, যেমন বিচারক নিয়োগে যেরকম আমাদের সঠিক কোনো নীতিমালা নেই। বিচারকদের আচরণবিধি যেটি ছিল ষোড়শ সংশোধনীর কারণে বাতিল হয়ে গেছে, যেটি এর আগে প্রণয়ন করেছিল তখনকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং আইন কমিশন যৌথভাবে। এবং এরপরে এখন দেখা যাচ্ছে যে এমনকি বিচারকদের অপসারণের প্রক্রিয়াটিও স্বচ্ছ নয়। একজন বিচারককে কি মুহূর্তে অপসারিত হতে পারে বা তার প্রক্রিয়া কি হবে, এটি যেরকম আমাদের সংবিধানে স্পষ্ট নয়, ঠিক তেমনি আমাদের বিচারিক ইতিহাসে এবং উপমহাদেশের সার্বিক বিচার ব্যবস্থায়, কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিচার ব্যবস্থাতেও বিষয়টা কেমন যেন একটু ঘোলাটে। তো যদি আমরা পাশ্চাত্য থেকে যদি আইনি সভ্যতা বা আমাদের লিগ্যাল কালচার যেটাকে আমরা বলি যদি ধারণ করার চেষ্টা করি, আসলে এর প্ল্যাটফর্মটা কেমন হওয়া উচিত, পোর্টফোলিওটা কিরকম সাজানো উচিত? পোর্টফোলিওটা আসলে কি, আমরা যে সমস্ত আমাদের ইনফ্যাক্ট 1972 কনস্টিটিউশন আমাদের এটি চমৎকার একটি কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনে পৃথিবীর অন্যান্য বহু জ্ঞানী গুণী আইন বিশারদরা প্রশংসা করেছেন যে আমাদের 1972 কনস্টিটিউশনটা অনবদ্য একটা মানে কনস্টিটিউশন। যদি আমরা আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের কোনো ব্যাপারে অসম্পূর্ণ কোনো কিছু পাই, সেটা আমাদের জাস্টিস ডিপার্টমেন্ট এটা নিজেরা করে নিতে পারে, কিংবা কোনোভাবে আমরা আইন প্রক্রিয়ার মাধ্যমে অসম্পূর্ণ কোনো কিছু আইন বিধিমালা ইত্যাদি তৈরি করে নিতে আমরা পারি। প্লাস তারপরেও যেমন কাস্টম আছে ইংল্যান্ডের কিংবা আমেরিকার, সেগুলো আমরা ফলো করতে পারি। ইত্যাদি ব্যাপারে ফলো করলে যেগুলো উন্নত দেশে করা হয়ে থাকে। ইনফ্যাক্ট বিভিন্নভাবে the world has become a global village now. Exactly. এবং আমরা পৃথিবীর ভালো ভালো দেশের ভালো ভালো অনেক কিছুই গ্রহণ করছি। তো আমরা সেই সমস্ত জাস্টিস ডিপার্টমেন্টের যে কর্মকাণ্ড বা তাদের ফলো আপগুলো, তাদের ডিসিশনগুলো কেন ফলো করব না? রাইট, সেটা করা উচিত আমার মনে হয়। আপনি দেখবেন যে বাকিংহামশায়ারে যে ল্যাটিমার কনভেনশন গঠিত হয়েছিল, আমাদের বর্তমান স্পিকার শিরিন শারমিন চৌধুরী উনি কমনওয়েলথভুক্ত দেশগুলোর পক্ষ থেকে সেখানে প্রতিনিধিত্ব করেছেন এবং আমরা খুব সম্মানজনকভাবে কিন্তু আমাদের মেধার ছাপ বিভিন্ন জায়গায় রাখছি। কিন্তু কেন যেন যে নীতিমালা আমরা নিজেরা প্রণয়ন করে বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছি, তার বাস্তবায়নটা নিজেদের দেশে খেয়াল করছি না। তো অতি মোটা দাগে এটাকে কি রাজনীতিকরণ বলবো? আসলে এটা খুব দুঃখজনক। আমরা বাইরে আমাদের দেশের যথেষ্ট লিগ্যাল ডিপার্টমেন্ট, জাস্টিস ডিপার্টমেন্ট সম্পর্কে ভাবমূর্তি যদিও আমাদের বেশ ভালো, কিন্তু আমরা নিজেরা কেন যে আমাদের নিজেদের মধ্যে এইটা অক্ষুণ্ণ রাখতে পারছি না, তো সেটা আমাদের একটু ভেবে দেখতে হবে। এবং সময় এসছে যে এই সমস্ত ব্যাপারে একটু কঠিনভাবে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য।
না দেখুন, আমি আসলে যেটি বলতে চাচ্ছি, যেমন দেখেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন কিন্তু খুব শীঘ্রই। তো দেখা যায় যে বিভিন্ন প্যানেলে যারা নির্বাচিত হয়ে আসেন নির্বাচনের আগে এবং পরে, রাজনীতিক মানে রাজনৈতিক বক্তৃতাই যেন সবকিছুকে ছাপিয়ে উঠে আসে তাদের বক্তব্যে। বিচার ব্যবস্থায় কি পরিবর্তন দরকার, এই যে বিচার ব্যবস্থায় যে দীর্ঘসূত্রিতা জট যেটি আমাদের বিচার ব্যবস্থায় রয়েছে, এটি কিভাবে অপসারণ করা যায়, আরও কি করে সহজলভ্যভাবে এবং কম খরচে মানুষের দ্বারগোড়ায় বিচার ব্যবস্থাকে পৌঁছে দেওয়া যায়, এই নিয়ে কি আপনি যথেষ্ট কাজ হচ্ছে বলে মনে করেন? না, যথেষ্ট কাজ হচ্ছে না। আমাদের এই ব্যাপারে যথেষ্ট আরো কাজ করার স্কোপ আছে, করতে হবে। আনফরচুনেটলি আমাদের রাজনীতি সবকিছুকে ডমিনেট করছে। আমাদের রাজনীতি সবকিছু ডমিনেট করার কারণে আমাদের ফোকাসটা থাকে রাজনীতির উপরে। কেন? এইটা আনফরচুনেট একটা ব্যাপার। আমাদের সবার উপরে দেশ, সবার উপরে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের মান সম্মান, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের প্রতি শ্রদ্ধা ভক্তি ইত্যাদি স্থাপন করতে হবে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। জাস্টিস ডিপার্টমেন্টের তাদের মান মর্যাদা, তাদের প্রতি আস্থাশীলতা, এগুলো সবার আগে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যে যাই করি না কেন, যে যাই মতবাদে বিশ্বাস করি না কেন, আমাদের হওয়া উচিত যে আমাদের দেশ এবং আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সেগুলোর মানে সম্মান সবার আগে দেখা উচিত। আমাদের উচ্চ আদালতে এই যে বার অ্যাসোসিয়েশনগুলো, এগুলো থাকার প্রয়োজনীয়তা নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু তাদের কর্মকাণ্ড নিয়ে কিন্তু অনেক কিছু বলার রয়েছে। তারা দলীয় লেজুরবৃত্তি ছাড়া একদম পরিষ্কার ভাষায় সাদা দল এবং আরেকটি হচ্ছে নীল দল, আপনি জানেন। তো এইভাবে দলীয় নির্বাচন করা, এটা তো কোনো মানে পৌরসভা বা উপজেলা নির্বাচন নয়। আমাকে কেন দলীয় পরিচয় এখানে নির্বাচিত হতে হবে? যে যে একটু আগে আপনাকে বললাম যে আনফরচুনেটলি আমাদের রাজনীতি আমাদের দেশের সবকিছুকে গ্রাস করছে। আমাদের এখানে এরকম না হলেও পারতো। রাজনীতি ছাড়া আপনার এটা ব্যক্তি তার পার্সোনালিটি, তার ইমেজ, সেটা ধরেও আমরা এগোতে পারতাম। অবশ্য হয় অনেক সময় ইলেকশনটা হয়, যদিও তারা বিভিন্ন দলের ব্যানারে আসেন, কিন্তু আসলে তাদের ব্যক্তিত্ব, তাদের প্রজ্ঞা, তাদের ব্যাকগ্রাউন্ড, এগুলোর উপরেই তারা নির্বাচিত হয়ে থাকেন। যখনই একজন ব্যক্তিত্ব, মেধা এবং প্রজ্ঞা সম্পন্ন লোক কোনো একটি দলীয় ব্যানারে চলে আসেন, তখন বিপক্ষ দলের যিনি অনুসারী বা সাপোর্টার, তিনি তো এই মেধা সম্পন্ন প্রজ্ঞা সম্পন্ন লোকটিকেও নির্বাচিত করতে চান না, বিকজ তার রাজনৈতিক পরিচয়টি ভিন্ন। এটা করতে চান না, বা এটা হতে পারে, কিন্তু আমি দেখেছি অনেক সময় হয়ও। কারণ পলিটিক্যালি মোটিভেটেড সবাই না, অনেকে মোটিভেটেড বাট অনেকে না। যেমন সুপ্রিম কোর্টে, হাইকোর্টের ব্যাপারে আমি দেখেছি যে কিছু দল থেকে প্রেসিডেন্ট হন, কিছু অন্য দল থেকে সেক্রেটারি হন। এটা তাদের ব্যক্তিত্বের ইমেজের কারণে, তাদের পার্সোনাল ইমেজের কারণে হয়ে থাকেন। তা না হলে তো এক দলেরই প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সবাই হতে পারত। এটা একটা দিক আছে। তো এখন অন্যান্য নির্বাচনে, জাতীয় পর্যায়ে নির্বাচন নিয়ে যে ধরনের সুখকর অভিজ্ঞতা মানুষের যেহেতু নাই, তো বিচারকদের বা বিচারক না, দুঃখিত, আইনজীবীদের এই যে আইনজীবীদের এই যে নির্বাচন, এই নিয়ে কি খুব একটা আশাবাদী আপনি? আইনজীবীদের এটা ব্যাপারটা এরকম যে এটা বহুকাল থেকে এরকম চলে আসছে, এবং এটা যে চেঞ্জ করবে বা এরকম নতুন কোনো কিছু অন্য কোনো ভাবে যে এরকম হবে, সেরকম সম্ভাবনাও আমরা খুব অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি না। তো অতএব এটা মেবি সামডে কখনো কোনো দিন এটা চেঞ্জ হবে, আই এম হোপফুল। কিন্তু আপাতত তো এরকমই তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের এই যে বিচারের দীর্ঘসূত্রিতা, এ থেকে বেরিয়ে আসার কোনো পথ? এটা হওয়া উচিত। এটা দীর্ঘসূত্রিতা যে কোনো ব্যাপারে, এটা আনফরচুনেটলি আমাদের দেশে আরো বেশি। যেমন ধরেন এই দেশে একটা টাইম বার থাকে যে এতদিনের মধ্যে এই কেসটা শেষ করতে হবে, এতগুলো কেস শেষ করতে হবে। তো এই দেশে, উন্নত দেশে আমরা দেখেছি যে এগুলো এরকম করে তাড়াতাড়ি করে শেষ হওয়ার সম্ভাবনাটা থাকে, এবং হয়েও যায়। একটা কেস খুব বেশি দিন মানে এটাকে চলতে দেওয়া হয় না, এটা যে কোনো ভাবেই হোক এটাকে কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়। তবু অফকোর্স দেয়ার আর সাম এক্সেপশনস, কিন্তু তারপরেও এটা হয়। তো আমাদের মনে হয় যে এটা আমাদের আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ, তারা অদূর ভবিষ্যতে এমন কোনো স্টেপ নেবেন বা এরকম কিছু বের করবেন যাতে করে খুব তাড়াতাড়ি মানুষের ভোগান্তির অবসান ঘটবে, রিলিফটা তাড়াতাড়ি পাবে মানুষ। আমি খুব হোপফুল যে
একদিন আমরা এটা করতে পারবো। বিচারকদের অবসরের পরের জীবনটা নিয়ে অনেক কথা রয়েছে। তখন তাদের যে সামাজিক বিভিন্ন অংশগ্রহণ বা তাদের নিজেদের যে ব্যক্তি জীবন, সেটিও অনেকাংশে আর নিয়ন্ত্রিত নয় বলেই দেখা যায় যে আমাদের সমাজে ওটি নিয়ে এখন অনেক আলোচনা। তো উন্নত দেশে দেখা যায় যে তাদের অবসর জীবনের পরেও তারা একটা নির্দিষ্ট কোড অফ এথিক্স অ্যান্ড কন্ডাক্ট মেনে চলেন। তো আমাদের তো সেই জায়গাতে তো ঘাটতি। ঘাটতি তো অনেক ক্ষেত্রেই আছে। তো এগুলো আসলে উই হ্যাভ টু ওভারকাম। কারণ একজন বিচারপতি, একজন রাষ্ট্রের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকেন, তাদের সবকিছু ব্যাপারেই তাদের অনেক কিছু হিসেব নিকেশ করে তাদের স্টেপ ফেলতে হয়, অনেক কিছু করতে হয়, তাদের অনেক কিছু ব্যাপারে বিধিনিষেধ থাকে, অনেক সময় রেস্ট্রিকশন থাকে। এগুলো আসলে রাষ্ট্রের নিরাপত্তার কারণে, তাদের নিরাপত্তার কারণে সবকিছু করা হয়ে থাকে। তো এগুলো যথাযথভাবে যদি কেউ ফলো না করে, তখনই বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। আর এই যে এত রকমের অপরাধ হচ্ছে, অপরাধগুলো বিচারে যখন দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়, যেমন কিছুদিন আপনার মনে থাকবার কথা, বছরখানেক আগেও বেশ কয়েকটি ঘটনা পরপর ঘটেছে শিশুদের বেলায়। বেশ কয়েকটি শিশু নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, যার ভিডিওগুলো বা ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। তো এই যে এখনো পর্যন্ত সেগুলোর কোনো সঠিক বিচার হয়নি। তো এটি কি আপনি বিচার ব্যবস্থার স্বাভাবিক নিয়মে চলতে দেওয়ার কারণে দেরি হচ্ছে বলবেন, নাকি এগুলোর দ্রুত বিচার প্রয়োজন ছিল, বা এর প্রভাবটা সমাজের উপর কি? দুই একটা যে হয়নি তা নয়, দুই একটা শিশু হত্যার বিচার তাড়াতাড়ি হয়েছে বা হচ্ছে, অনেকগুলো হয়নি। তো এগুলো সবগুলোই যাতে তাড়াতাড়ি হয়, সব বিচার ব্যবস্থা সব মানে একটা কথা আছে, জাস্টিস ডিলেড এন্ড জাস্টিস ডিনাইড। তো কাজে ডিলে যাতে না হয়, এগুলো করা উচিত আমাদের সবার। কারণ বিচার বিভাগটা মানুষের সর্বশেষ একটা আস্থার জায়গা। এখনো কি তা আছে? হ্যাঁ, অবশ্যই মানুষের আশা তো থাকে, এছাড়া আমাদের তো আর কিছু নেই। আমাদের যে কোনো আমাদের সাধারণ মানুষের একটা সবচেয়ে শেষ লাস্ট যেটা মানে সর্বশেষ জায়গা আস্থার, সেটা হলো বিচার বিভাগ। তো এইটা যাতে না হয়, এই আশাটা যাতে নষ্ট না হয়, সেটাই আমার আপিল থাকবে সবার প্রতি, যে মানুষের অন্তত একটা আস্থার জায়গা থাকা উচিত। চমৎকার। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, ছোট্ট একটি বিরতিতে যাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ল অ্যান্ড জাস্টিস নামের আমাদের এই অনুষ্ঠানটি। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের সমসাময়িক বিচার ব্যবস্থার বিভিন্ন আঙ্গিক। বিরতির পরে আবার ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।